শর্মিষ্ঠা, এই যে এসআইআর এর প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকেই পড়েছি, এখন ট্রাইব্যুনালে যাওয়া, যারা বিপদগ্রস্ত মানুষ এই মুহূর্তে তারা ট্রাইব্যুনালে শরণাপন্ন হচ্ছেন, কতটা মানুষ এই সুফল পেতে পারবেন এবং কিভাবে মানুষের পাশে এই মুহূর্তে দাঁড়ানো যায়? গ্রামগঞ্জের মানুষ সত্যি সত্যি যদি নিউ টাউনে হয় ট্রাইব্যুনাল, তারা যদি সবাই এখানেই বসেন, সবার পক্ষে আসা সম্ভব ওই প্রত্যন্ত এলাকা থেকে? হয়তো অনেকে আছেন হয়তো ঠিক মতো তারা খেয়ালই রাখতে পারছেন না তাদের অবস্থানটা এই মুহূর্তে ঠিক কোথায়, হয়তো সেটা জানেনও না, বোঝেনও না। আমরা এটা আসামে দেখেছি। আসামে মানে এমন এমন জায়গায় ট্রাইব্যুনালের পাঠানো হয়েছিল যেটা 200 কিলোমিটার দূরে, 300 কিলোমিটার দূরে। এবং আমাদের একটা আশঙ্কা প্রথম থেকেই ছিল, এটা আমরা বলেওছি, যে মেকলিগঞ্জের মানুষকে আলিপুরে ফেলা হবে বা কলকাতার মানুষকে ফেলা হবে জলপাইগুড়ি কোর্টে। মানে আমরা এরকম প্রথমে আশঙ্কা করতাম। এবার নিউ টাউনে যদি অফলাইনে দেওয়ার জন্য বা এখানে যদি এসে করতে হয়, তাহলে একটা ভয়াবহ অবস্থা হবে। এবং আমরা আসামে দেখেছি বহু মানুষ, মানে কেউ হয়তো আসতেই পারেননি, এইখানে যোগও দিতে পারেননি, এবং সেখানে একটা বড় টাকা লেগেছে, যে এত দরিদ্র মানুষের বলি হয়েছেন, যে যাদের গাড়ি ভাড়া জোগাড় করার মতো ক্ষমতা ছিল না, আসতে গিয়ে বাচ্চা মারা গেছে, এখানে এসে যেদিন এসেছেন সেদিন কোনো কাজ হয়নি, এবং সেখানে তাকে থাকতে হয়েছে, থাকার কোনো জায়গা নেই, রাস্তায় থাকতে হয়েছে, সে বিভৎস মানে মনুষ্যতর একটা পরিবেশের মধ্যে তাদেরকে থাকতে হয়েছে। তো সেই ঘটনাই ঘটতে চলেছে, এবং এটা আসামের থেকে প্রায় 3 গুণ ভাবে আমরা ভুক্তভোগী হব, যেহেতু আমাদের জনসংখ্যা আসামের থেকে প্রায় 3 গুণ বেশি। আর আবিদ হোসেন স্যার যেটা বললেন একটু আগে, যে এই যে ইন্ডিভিজুয়াল করে দেওয়া হলো, যে ইলেক্টর, কাল পর্যন্ত ওটা ইলেক্টর ছিল, ইন্ডিভিজুয়াল করে দেওয়া হলো, এটা মানে আমরা আমরা যেটা আর কি ওই অ্যাপ্রিহেনশনই, যে মানুষকে ডিভোটার করে দেওয়াটা ওইভাবেই বুঝিয়ে দেওয়া হলো, যে এই মানুষগুলো ভোটার নয়, এই মানুষগুলো ডিভোটার হয়ে গেছে, এরা বেনাগরিক হয়ে গেছে, বেনাগরিক চিহ্নিত হয়ে গেছে অলরেডি। এবং যেহেতু আমরা আন্দোলনের মানুষ, আজকে আসামে আমরা এই ইয়ের ফল আমরা দেখেছি, ডিটেনশন ক্যাম্পে কিভাবে তাদেরকে বসবাস করতে হয়েছে। হাটমান্দাররা একটা মামলা করেছিলেন, সেই মামলার ফলে এবং কোভিড এর কারণে কিছু লোক ছাড়া পেয়েছিলেন ওখান থেকে, না হলে প্রায় মনুষ্যতর একটা অবস্থার মধ্যে তাদেরকে দিন কাটাতে হয়েছে। একদম নির্দিষ্টভাবে বলতে গেলে চন্দ্রধর দাস বলে একজন 104 বছরের এক বৃদ্ধ, যিনি মোদীকে বাবা বলে ডাকতেন এবং বিশ্বাস করতেন যে মোদীর রাজ্যে তিনি কোনোদিন বেনাগরিক হতে পারেন না, সেই 104 বছরের বৃদ্ধকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। তিনি খেতে পারতেন না, তাকে বাথরুমে একা যেতে পারতেন না, এরকম একটা মানুষকেও করা হয়েছিল। এবং আমাদের দেশে আমরা মানে আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ যাদের জন্ম স্বাধীনতার আগে, তারা ডিলিট হয়ে গিয়েছেন। আশঙ্কা করছি আমরা যে এই জিনিসটা আগামী দিনে হতে পারে। এবার সাম্প্রতিক কালের মধ্যে আমাদের চোখে দেখা সব থেকে সফল আন্দোলন হচ্ছে কৃষকরা যে আন্দোলনটা করেছিলেন কৃষি আইন বাতিলের জন্য। আমরা সেটাকেই সামনে রাখি, আমাদের ফলো করি সেটা, যে একটা আইন যদি মানুষ গণ আন্দোলন গড়ে তুলতে পারে, যে কোনো একটা আইনকে বাতিল করা যায়। আজকে এসআইআর এর ফলে যে ডেটা কালেক্ট করা হয়েছে সেটা ডিজিটাল ডেটা, সেই ডেটা কখনোই ডিলিট করা যাবে না, সেটা থেকে যাবে। অর্থাৎ যদি আইন করে এটাকে বাতিল করা যায়, তাহলেই একমাত্র মানুষ এর কুফল থেকে মুক্তি পাবে। আর শুধুমাত্র তো এনআরসি নয়, 2019-এই মানুষ বুঝে গিয়েছিল এনআরসি হবে, তারপরেও এমন কতগুলো ঘটনা ঘটেছে। যেমন ধরুন 2023-এর ডিসেম্বর মাসে গুয়াহাটি হাইকোর্ট একটা রায় দেয়, 12ই ডিসেম্বর ছিল ডেটটা। সেখানে পরিষ্কার বলা হয় যে ভারতবর্ষ বা ভারত তার নাগরিকদের প্রতি দায়বদ্ধ, বেনাগরিকদের জন্য নয়। এবং সেখানে বলা হয়েছিল যে তাদের শুধুমাত্র ওয়ার্ক পারমিট দেওয়া হবে, অর্থাৎ তারা একটা দাস শ্রমিকের মতো থাকবে, কোনো রকম সরকারি সুযোগ সুবিধা তারা পাবে না, এবং তাদের মানে স্থাবর অস্থাবর কোনো সম্পত্তির প্রতি কোনো শর্ত থাকবে না। এটা কিন্তু গুয়াহাটি হাইকোর্টের রায়ের মধ্যে স্পষ্ট করে বলা ছিল। এবার এটা আমরা এত সাধারণ মানুষ, আমরা যখন জানি তখন সেটা যারা রাজনীতির মধ্যে আছেন তারা নিশ্চয়ই জানেন, এটা আমরা আশা করব। তারপরেও ধরুন এই যে 2025-এর এপ্রিল মাসে আরেকটা আইন হয়, যেটা হচ্ছে ওই ফরেনার মাইগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, এরকম একটা নাম বোধ আমি হয়তো সামান্য ভুল করছি, যেটার ফলে যে এই যে আমরা দেখেছি যাকে তাকে যেখানে সেখানে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া। আমরা তো অতীতে কোনোদিন শুনিনি বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে, হঠাৎ করে ওই এপ্রিল মাস থেকে দেখা গেল যে সমস্ত রাজ্যে রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি, তাকে যে কেউ তুলে নিয়ে যাচ্ছে, যে কেউ সীমান্তের ওপারে ফেলে দিচ্ছে, পেলোডারে করে ওপারে ফেলে দেওয়া হচ্ছে, দলে দলে মানুষকে রাতের অন্ধকারে ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং দ্বীপে মানে বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে তাদেরকে লাইফ বোট করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এমন ঘটনাগুলো ঘটেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে ছিল এই মাইগ্রেশন, ফরেনার্স অ্যান্ড মাইগ্রেশন, এই আইনটা। এবং এখানে যেটা এই আইনে মানে এত ভয়ঙ্কর,
যে সেখানে একজন কনস্টেবলকে ক্ষমতা দেওয়া আছে যে সন্দেহবশত সে যাকে খুশি তুলে নিতে পারে, এবং কোর্টকে বাইপাস করে একজন এসআই র্যাঙ্কের একজন অফিসার তিনি তাকে রিপোর্ট করার নির্দেশ দিতে পারেন। এতটাই করা হয়েছিল। এবং মানে আমরা আশঙ্কা করছিলাম যে যেহেতু এমএনআইসি কার্ড তৈরি করার পরিকল্পনাটা এদের রয়েছে, হয়তো দেখা যাবে যে আমি যে বাঙালি এই কথাটা আমি স্বীকার করতে ভয় পাই, যে আমি রাস্তায় বাংলায় কথা বললে যেহেতু আমাকে যে কোনো মুহূর্তে তুলে নিয়ে যাওয়া হতে পারে, ফলে আমি এমন একটা কার্ড সরকারের কাছে চাইবো যে কার্ডটা আমাকে নিরাপত্তা দিতে পারে এবং ওই কার্ডটা আমি ক্যারি করব, যেটা সরকার নজরদারি করতে পারবে। এরকম একটা ইয়ে তৈরি করার জন্য এটা আমাদের আশঙ্কা হয়েছিল, অ্যাপ্রিহেনশন। মানে আমিও স্যারের মতোই বলছি যে এটার কোনো প্রমাণ বা কোনো কিছু আমাদের কাছে না, এটা আমাদের অ্যাপ্রিহেনশন, এরকম একটা ছিল। তো এই যে ঘটনা প্রবাহ পরের পর ঘটনা হয়ে গেছে, ফলে এনআরসির কি পরিণতি হবে বা এটা কি হবে, এটা আমাদের কাছে তো বটেই, সেটা সকলের কাছেই পরিষ্কার থাকার কথা। এবং এর প্রতিকার আমরা যেটা মনে করি, হ্যাঁ এখন মানে বাই প্রসেস, যেহেতু আমরা এসআইআর প্রসেসের মধ্যে ঢুকে গিয়েছি, প্রত্যেকটা প্রসেস আমরা একদম ওবিডিয়েন্ট লোকের মতো আমরা এটাকে ফলো করে গেছি। এখানে মানুষ এতেও যাবেন, ট্রাইব্যুনালেও যাবেন, কিন্তু অদ্ভুত ভাবে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, অ্যাপিল কে করে, আমার বিরুদ্ধে কি দোষ সেটা তো তারা বলেননি, আমার নামটা কেন বাদ গেল সেটা কিন্তু তারা বলেননি, অথচ আমাকে অ্যাপিল করতে হবে। কিসের বেসিসে অ্যাপিল করা হবে এটাও পরিষ্কার নয়। যে জাজিরা এটা করবেন তারা নিশ্চয়ই এটার এক্সপ্লানেশন কিছু একটা দেবেন আশা করি, যে তারা কিভাবে দেখছেন এটা। কিন্তু এটা আমাদের কাছে ভারী অদ্ভুত লাগছে যে এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল কি করে হয়। এই হাজারু ব্যাপারটা চলবে, এটা হবে, কিন্তু সর্বশেষ একটাই কথা, মানুষ এখানেও ঠকবে, অ্যাপিল হওয়ার পর একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, যেটা আসামে হয়েছে তার 3 দিন হবে, বাঙালির পুরো জাতিসত্তা তছনছ হয়ে যাবে ওরা যেটা করেছে। তখন যদি মানুষ গণ আন্দোলন করে আজকে যেভাবে কৃষি আইনগুলোকে বাতিল করানো হয়েছে সেটা বাতিল করেন, তাহলে হয়তো এই মানে এই বিপর্যয়ের পর যারা পড়ে থাকবেন তারা হয়তো মুক্তি পাবেন। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু আমি দেখতে পাচ্ছি না। মানে হঠাৎ সময় এভাবে বলা যায় না, প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ, এবং মানুষ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ, তারা সিদ্ধান্ত নিয়ে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমাদের চোখে এটুকুই ভাসছে যে হয়তো শেষ পর্যন্ত পরিণতিটা এদিকেই যাবে।